দুপুর 3:30। কলেজের লম্বা করিডোর দিয়ে ব্যাগ কাঁধে ফেলে কলেজ গেটের দিকে এগোচ্ছে রিধি ও মিহি। দুজনে ক্লাস থেকে বেরিয়ে গল্পের ঝুলি খুলে বসেছে। গল্প করতে গিয়ে কখনো সখনো তাদের উচ্চ হাসির ঝংকার আছড়ে পড়ছে কলেজের দেয়ালগুলোতে। দুজনে যখন করিডোর পেরিয়ে মাঠে গিয়ে পৌঁছালো তখন তাদের অবস্থা এমন হলো যে দুজন হাসতে হাসতে এখন দুদিকে হেলে পড়বে কিংবা হঠাৎ ধুম করে মাটিতে বসে পড়বে। কলেজের সবাই ওদের দুজনের দিকে ভ্রুকুচকে তাকিয়ে আছে। এত হাসির কি ঘটনা ঘটেছে এটাই বুঝতে পারছে না তারা। রিধি ও মিহির কিন্তু বাকিদের দিকে খুব একটা হেলদোল নেই। ওরা ওদের গল্পে ব্যস্ত। গেট পেরিয়ে পিচ ঢালা রাস্তায় যখন ওরা এসে পৌঁছালো তখনই ওদের দুজনের মুখের হাসি হঠাৎ করে হাওয়ায় মিলিয়ে গেল। দুজনে গোল গোল চোখে সামনে তাকিয়ে রুদ্রর দিকে তাকিয়ে রইল। রুদ্র তখন বাইকে বসে ফোনে কারোর সাথে কথায় ব্যস্ত। রিধি এখনও নজরে আসেনি ওর। রুদ্রকে দেখে মিহি রিধির পেটে কনুই দিয়ে আলতো করে ধাক্কা দিয়ে ফিসফিসিয়ে বলে উঠল, দেখ রিদ্ধি, রুদ্র ভাই তোকে কত চোখে হারায়। তাই তো তোকে নেওয়ার জন্য কলেজ পর্যন্ত ছুটে এসেছে। চোখে হারায় না ছাই, দেখতে এসেছে নিজে নিজে কোনো পাকনামি করছে কিনা। মিহির কথায় রিধি মুখ বাঁকিয়ে বলল কথাগুলো। মিহি আবারও ফিসফিসিয়ে বলে উঠল, তবুও তো তোর কেউ আছে যে তোর খবর নেয়, তোকে দেখতে আসে। আমার তো অমন কেউ নেই। কেউ নেই বলে বেঁচে গেছিস। যদি আমার মতো তোর জীবনেও রুদ্র ভাই বলে কেউ থাকতো না, তাহলে আমি নিশ্চিত তোর সুন্দর জীবনটা একেবারে তেজপাতা হয়ে যেত। কথাগুলো বলেই ন্যাকা কান্না জুড়ে দিল রিধি। যেন সত্যি রুদ্রর কারণে ওর জীবনটা তেজপাতা হয়ে গেছে। মিহি হৃদের ন্যাকা কান্না দেখে ধমকে বলে উঠল, তোর ন্যাকা কান্না থামাতো। গত রাতে তো ঠিকই ওই রুদ্র জল্লাদের বুকে আর আমি ঘুম দিয়েছিলি। মিহির কথায় রিধি ন্যাকা কান্না থামালেও রিধি মুখ বেঁকিয়ে বলল, আমি নেচে যেচে গিয়েছি ওনার ঘরে। উনি তো ভয় দেখিয়ে আমার মতো বেচারি মেয়েটাকে ওনার ঘরে নিয়ে গিয়ে শাস্তি দিয়েছে। বেশ হয়েছে, রুদ্র ভাই একেবারে ঠিক কাজ করেছে। বাংলা সিনেমার নায়িকাদের মতো যেখানে সেখানে উল্টে পড়া ছাড়া যে আর কিছু জানে না, তাকে শাস্তি দেওয়াই উচিত। এই কি বলি তুই? আমি যেখানে সেখানে উল্টে পড়ি? আলবাত পড়িস। গাড়ি দেখলে উল্টে পড়িস, ছেলে দেখলে উল্টে পড়িস, আবার কখনো তো ফাঁকা রাস্তায় কিছু না হতেই উল্টে পড়িস। এই, তোর কি উল্টে পড়ার কোনো রোগ আছে? মানে সবারই এমন কিছু না কিছু রোগ থাকে, তাই জানতে। মিহি ওর মুখের কথাটা শেষ করতে পারে না রিধির বড় চোখ দেখে। ঢোক গিলে সরে আসে রিধির থেকে, কিন্তু লাভ হয় না। রিধি তেড়ে আসে ওর দিকে। রিধিকে তেড়ে আসতে দেখে মিহি পেছন ফিরে ছুট লাগাতেই যাচ্ছিল। ঠিক তখনই মিহি ও রিধি শুনতে পায়, সারাদিন ঝগড়া করা ছাড়া তোদের কি আর কোনো কাজ নেই নাকি? গম্ভীর স্বর শুনে থেমে যায় রিধি। সামনে ফিরে চুপটি করে দাঁড়িয়ে পড়ে ও। রুদ্র ওদের দিকে আর একটু সামনে এগিয়ে আসে। মিহি এতক্ষণে সাহস নিয়ে দাঁড়িয়ে থাকলেও রুদ্রকে দেখে ওর সাহস বাতাসের হাওয়া হয়ে গেছে। অনেক আগে থেকে রুদ্রকে অকারণেই ভয় পায় মিহি। এমন নয় যে রুদ্র রিধির মতো ওকেও শাস্তি দিয়েছে বা ধমকিয়েছে। তবুও মিহি রুদ্রর এই হিমশীতল কণ্ঠস্বরকে বড্ড বেশি ভয় পায়। মিহি কোনো রকম নিজেকে সামলিয়ে বলে উঠল, আছে তো, অনেক কাজ আছে রুদ্র ভাই। সেই কারণেই তো আমাকে এখনই বাসায় যেতে হবে, না হলে বড্ড ক্ষতি হয়ে যাবে। আমি তাহলে আসি রুদ্র ভাই। বলেই এক ছুটে বাড়ির দিকে দৌড় লাগায় মিহি। রিধি একবার ডাকার চেষ্টা করে মিহিকে, কিন্তু মিহির কানে রিধির ডাক পৌঁছায় না। মিহি ততক্ষণে পগার পার। রুদ্র মিহির চলে যাওয়ার পথে তাকিয়ে ভ্রুকুচকে রিধিকে বলে, তোর আর তোর বান্ধবী দুজনেরই কি মাথায় কোনো গন্ডগোল আছে নাকি রে? কেন? মাথায় গন্ডগোল কেন থাকতে যাবে আমাদের? আমাদের এই সুস্থ সবল শরীর দেখে কি তোমার অমন মনে হয়? এতদিন শুধু তোদের উপর সন্দেহ হতো যে তোদের মাথায় কোনো সমস্যা আছে, তবে আজ আমি এই ব্যাপারে নিশ্চিত। রুদ্রর কথায় রিধি রেগে বলল, রুদ্র ভাই ভালো হচ্ছে না কিন্তু, বলে দিলাম। এখানে খারাপ কি বললাম আমি? যা সত্যি তা আমি না বললেও লোকে বুঝতে পারে রে আমার স্মৃতি পাগলি। রুদ্র ভাই, থাক থাক, আর কান্না করতে হবে না। বাইকে উঠে পড়, বাবা তোকে বাড়ি ছাড়তে বলেছে।
তোকে বাড়িতে পৌঁছে দিয়ে আমার আরো একটা কাজ আছে সন্ধ্যায়। রিধি আর কথা বাড়ায় না, চুপচাপ বাইকের কাছে যায়। রুদ্র বাইকে উঠে রিধিকে ইশারা করলে রিধি রুদ্রকে ধরে উঠতে নিলে বাইকটা বামে হেলে পড়ে কিছুটা। রিধির এ ঘটনা দেখে রুদ্র বলে, বাইকে উঠছিস নাকি গরুর গাড়িতে উঠেছিস আমাকে বলতো। রিধি রুদ্রর কথায় কান্না দিয়ে বলে, আপাতত তোমার মাথায় উঠছি, বিয়ের সময় না হয়ে গরুর গাড়িতে উঠবো, কেমন? রুদ্র দেখল রিধির সাথে কথায় পারবে না, তাই বাইক ছেড়ে দিল বাড়ির উদ্দেশ্যে। পিচঢালা রাজপথ, অপরাহ্ন বিকেল, সূর্যের তাপ কমে নভেম্বরের হালকা কুয়াশা ইতিমধ্যে জায়গা করে নিয়েছে প্রকৃতিতে। নীল আকাশ জুড়ে কমলা রঙের আভা। শ্রান্ত পাখিরা তাদের নীড়ে ফিরে চলেছে। রাস্তার দুপাশের দোকানপাটগুলোতে রুদ্রদের বাইক পেছনে ফেলে সাই সাই করে এগিয়ে চলেছে সামনে বরাবর। আবদ্ধ হাওয়াগুলো নাড়িয়ে দিয়ে যাচ্ছে ওদের দুজনকে। হিম শীতল হাওয়ায় তোড়ে রিধির শরীর কাঁপন ধরার জোগাড় হয়েছে। রিধি কাঁপতে কাঁপতে রুদ্রকে বলল, এই শীতে তোমাকে বাইক নিয়ে বের হতে কে বলেছে বলো তো রুদ্র ভাই? তুমি কি আমায় ঠান্ডায় মেরে ফেলার বুদ্ধি হেঁটেছো নাকি? হ্যাঁ, তোকে মারার জন্য আমি নিজে কেন ঠান্ডায় কষ্ট করে মরতে যাব? এমনিতেই তোকে মারার জন্য এছাড়াও আরো অনেক উপায় আছে। বাতাসের কারণে রুদ্রর কথাগুলো রিধি স্পষ্টভাবে না শুনতে পেলেও রুদ্র যে ওকে বিদ্রূপ করেই কিছু কথা বলেছে এটা বেশ বুঝতে পেরেছে রিধি। রিধি মন খারাপ করে সামনের দিকে তাকালো। রুদ্রের আচরণে রিধি মাঝে মাঝে বেশ কষ্ট পায়, কিন্তু মুখ ফুটে বলে না। বলেই বা আর কি হবে, রুদ্র তার শুধরাবে না। রিধি কথাগুলো ভাবতে ভাবতেই হঠাৎ ওর চোখে পড়ল রাস্তার পাশে দাঁড়ানো হাওয়াই মিঠাইওয়ালার উপর। রিধি দ্রুত রুদ্রের পিঠে আলতো করে ধাক্কা দিয়ে দিতে দিতে বলল, রুদ্র ভাই বাইক থামাও, এত দ্রুত কেন চালাচ্ছ? দ্রুত বাইক থামাও। রিধির চিৎকার শুনে রুদ্র হকচকিয়ে গিয়ে দ্রুত রাস্তার পাশে বাইক থামিয়ে পেছনে তাকালো। কিন্তু এ কি, রিধি কোথায়? বাইকের পিছনটা পুরো ফাঁকা। রুদ্র ভ্রু কুঁচকে বাইক থেকে নেমে পেছনে তাকিয়ে দেখল রিধি হাওয়াই মিঠাইয়ের দুটো প্যাকেট হাতে নিয়ে ওকে ইশারায় ডাকছে। রুদ্র একটু বিরক্ত মুখে এগিয়ে গিয়ে রিধিকে বলল, এই, তোর কি কোনো কালেই মাথায় একটুকু বুদ্ধি হবে না? আর এভাবে বাইক চালানোকালীন কেউ এমন চিল্লায়? রুদ্র ধমকে রিধি বলল, আসলে হাওয়াই মিঠাই দেখে নিজেকে আর কন্ট্রোল করতে পারিনি আমি। তুমি তো জানো হাওয়াই মিঠাই আমার কতটা পছন্দ। সরি রুদ্র ভাই। হয়েছে হয়েছে, আর সরি বলতে হবে না। তবে এমন আর কখনো করবি না, যে কোনো সময় দুর্ঘটনা হয়ে যাবে, বুঝলি? যাই হোক, হাওয়ার মিঠাই নেওয়া হয়ে গেছে, এবার চল বাড়ি ফেরা যাক। হাওয়াই মিঠাই তো নেয়া হয়ে গেছে, এবার তুমি মিঠাইওয়ালাকে টাকাটা দিয়ে জলদি চলে আসো। যেহেতু হাওয়াই মিঠাই তুই নিয়েছিস, তাই তার দামটাও তুইই দিবি। আমি নিয়েছি নাকি যে আমি দাম দিব? আমার কাছে তো এখন কোনো টাকা নেই রুদ্র ভাই, তাছাড়া তো আমি ছোট। ছোটরা কোনো জিনিস কিনলে তো বড়দেরই তার দাম দিতে হয়, জানো না তুমি? মোটেও না। আর কোন দিক থেকে তোকে ছোট বলে মনে হয়? পাকনামের বেলায় তো সবার আগে তোর নাম দেখা যায়, তখন নিজেকে ছোট বলিস না কেন? আমি টাকা দিব না মানে দিব না, একেবারে ফাইনাল। রিধি রুদ্রর পাশে দাঁড়িয়ে রুদ্র হাত ধরে বলল, রুদ্র ভাই, এবারের মতো আমার সম্মানটা বাঁচাও প্লিজ। দেখো না মিঠাইওয়ালা দাদু কেমন মুচকে মুচকে হাসছে। তো আমি কি করব? বলছি কি, তুমি তো মন বানিয়েই ফেলেছো যে তুমি আমার মিঠাইয়ের টাকা দিবে না, তাহলে তুমি বরং আমায় কিছু টাকা ধার দাও, আমি না হয় বাড়ি গিয়ে তোমায় টাকাটা ফেরত দিয়ে দিব। রুদ্র রিধির কথা শুনে আবারও ভ্রু কুঁচকে বলল, এর আগেও আমার থেকে কত টাকা ধার নিয়েছিস মনে পড়ে? গুনে গুনে 5,000-এর বেশি হবে। নেয়ার সময় মুখে মধু মেখে নিস, কিন্তু বাড়ি গেলেই তোর বল পুরো পাল্টে যায়। তখন তো তুই আমাকে চিনতেই পারিস না। এবার সত্যি ফেরত দিব, দাও না টাকাটা। সত্যি তো? সত্যি সত্যি সত্যি, এই নাও 3 সত্যি বললাম। ঠিক আছে, এইবারেই শেষ ধার দিচ্ছি তোকে। এরপর থেকে বরের টাকায় কিনবি। রিধি রুদ্রর কথায় সম্মতি জানিয়ে মাথা নেড়ে সায় দিল। আধার ঘনিয়ে আসছে, সূর্য অস্ত গিয়েছে কিছুক্ষণ আগে। রুদ্র মুচকি হেসে মানিব্যাগ থেকে টাকা বের করে মিঠাইওয়ালাকে দিয়ে রিধিকে নিয়ে বাইকের কাছে গিয়ে দাঁড়াতেই আলো আধারিতে দাঁড়িয়ে থাকা মানবীকে দেখে চমকে উঠল রুদ্র। মানবীর দৃষ্টি রুদ্রের বাহু জড়িয়ে ধরে রাখা নরম ছোট্ট উজ্জ্বল
শ্যামা হাতের উপর নিবদ্ধ। ঘন কালো অন্ধকার, সামনের সব কিছুই আটকে পড়ে আছে সেই জমাট বাঁধা কালো মিশমিশে অন্ধকারে। সন্ধ্যা হয়েছে, অন্ধকার জানান দিচ্ছে ধরণীতে আলোর রাজত্ব ফুরিয়ে কায়েম হয়েছে অন্ধকার রাজত্ব। রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা ল্যাম্পপোস্টের নিয়ন বাতি জ্বলতেই অন্ধকার ফিকে হয়ে এলো কিছুটা। তবে ততক্ষণে রুদ্র ও রিধির চোখ সয়ে এসেছে অন্ধকারে। সামনে দাঁড়িয়ে থাকা মানবীকে স্পষ্ট চিনতে পেরেছে দুজনে। মানবীটি এগিয়ে এলো আর দুপা। ওদের তিনজনের মধ্যে এখন হাত দুয়েকের দূরত্ব মাত্র। ইতিমধ্যে শীত আর শীতল চাদর বিছিয়ে দিয়েছে প্রকৃতিতে। উত্তরে ঠান্ডা হাওয়া এসে দোল খেলে যাচ্ছে ওদের তিনজনের গা বরাবর। মানুষের সমাগম আগের মতোই রয়ে গেছে। রুদ্র আশেপাশে একবার তাকিয়ে সামনের দণ্ডায়মান মানবীর উদ্দেশ্যে বলল, হে কি রুদ্রাণী, তুমি এখানে? কোথাও গিয়েছিলে বুঝি? রুদ্রের কণ্ঠস্বরে চমক ভাঙল সামনের মূর্তিটির। মুচকি হেসে বলল, আমাকে দেখে চমকে গেলেন বুঝি? রুদ্র ও রুদ্রাণীর মতো হেসে উত্তর দিল। চমকাবো কেন? কথাটা বলে রুদ্র রিধিকে উদ্দেশ্য করে বলল, যাই হোক, তোমার সাথে পরিচয় করিয়ে দেই। এই হলো আমার চাচাতো বোন রিধি, আর রিধি ও হলো রুদ্রাণী। তুই ওকে আপু বলে রাখতে পারিস। উফ রুদ্র, তুমি দেখছি আমাদের ননদ ভাবির মধ্যে ঝগড়া বাঁধাবে। শোনো রিদি, তুমি বরং আমাকে ভাবি ডেকো কেমন? আসলে তোমার মতো মিষ্টি মেয়ের মুখে ভাবি ডাক শুনলে আমার খুব ভালো লাগবে। রুদ্রর কথা থামিয়ে দিয়ে রুদ্রাণী একটু হাসির এলেই বলল কথাগুলো। রুদ্র রুদ্রাণীর কথায় মাথা নাড়িয়ে সম্মতি জানিয়ে বলে উঠল, রুদ্র ভাই, তোমরা বরং কথা বলো। এখানে আমার থাকাটা বোধহয় ঠিক হবে না। তাছাড়া ভাবি হয়তো তোমায় একান্তে কিছু বলতে চায়। আমি সামনে দাঁড়িয়ে আছি, কথা শেষ হলে চলে আসবো। বলেই রিধি হাওয়াই মিঠাই হাতে নিয়ে ধীর পায়ে এগিয়ে এলো সামনের দিকে। অন্ধকারে আবছা আলোয় রিধি প্রথমেই চিনতে পেরেছিল রুদ্রাণীকে। তবে এতদিন রিধির মনে কোথাও একটা আস্থা ছিল যে ও হয়তো সেদিন ভুল দেখেছিল, বা কখনো দিন শেষে হয়তো ওর রুদ্র ভাই ওর কাছেই ফিরে আসবে। কিন্তু আজ রুদ্র রুদ্রাণীকে রিধির সেই অবস্থার জায়গায় খানিকটা ফাটল ধরেছে। প্রিয় মানুষটার মুখে অন্য কোনো মেয়ের নাম শুনে রিধির বুকের আপাশটায় আচমকাই কেঁপে উঠল। চোখ ভরে গেছে নোনা পানিতে। রিধি টলমল পায়ে আরও দু কদম এগিয়ে গেল। রুদ্রদের কিছুটা পেছনে ফেলে এসেছে ও। অন্যমনস্ক হয়ে হাঁটতে গিয়ে হঠাৎ রাস্তায় পড়ে থাকা ইটের সাথে হোঁচট খেয়ে পিচঢালা রাজপথে পড়ে গেল রিধি। হাতের কোনোই পিচঢালা রাস্তায় পড়ার কারণে খানিকটা ছিলে রক্ত বেরিয়ে এসেছে সেখান থেকে। হাঁটুতেও খানিকটা চোট লেগেছে বোধহয়। রিধি ব্যথায় কুকিয়ে উঠল। উঠে দাঁড়ানোর চেষ্টা করলো এক দুবার, কিন্তু পারল না। তারপর চুপ করে সেখানে বসে রইল রিধি। হাতে রাখা হাওয়াই মিঠাইয়ের প্যাকেটটা পাশে দেখে প্যাকেট খুলে রাস্তায় বসেই খেতে শুরু করলো রিধি। হাতে পায়ের ব্যথা থেকেও হৃদয়ের রক্তক্ষরণের ব্যথাটা এখন বেশি কষ্ট দিচ্ছে রিধিকে। বাহিক ক্ষত হয়তো সেরে যাবে 2-3 দিনের মাঝেই, কিন্তু হৃদয়ের রক্তক্ষরণ কি আদৌ কোনো দিন ঠিক হবে, নাকি সারাটা জীবন রিধিকে হৃদয়ের ক্ষত নিয়ে কাটিয়েই দিতে হবে? এই পিচ্ছি, এভাবে রাস্তা মাঝখানে বসে আছো কেন? পিছন থেকে পুরুষালী কণ্ঠস্বর শুনে চমকে উঠল রিধি। ঘাড় ঘুরিয়ে ফিরে তাকালো, দেখলো একটা ছেলে নীল রঙের হুডি আর কাঁধে ব্যাগ ঝুলিয়ে দাঁড়িয়ে আছে ওর পেছনে। ল্যাম্পপোস্টের হলদেটে আলো এসে পড়েছে ছেলেটার মুখ বরাবর। শ্যামবর্ণ লম্বাটে মুখ, বুদ্ধদীপ্ত কালো দুখানা চোখ, মাঝারি কপাল, তীক্ষ্ণ নাক। সবটায় নজর এড়ালো না রিধির থেকে। দেখে সাদাসিধে বেচারা বলেই মনে হলো রিধির। তাই রিধি আবারও মাথা সামনে ঘুরিয়ে আপন মনে হাওয়াই মিঠাই খাওয়াতে মন দিল। ছেলেটা রিধির কাণ্ড দেখে ভ্রু কুঁচকে রিধির সামনে এসে দাঁড়ালো। রিধি অবশ্য চোখ তুলে তাকালো একবার, কিন্তু কিছু বলল না। ও ওর হাওয়াই মিঠাই খেতে ব্যস্ত। ছেলেটি এবার উচ্চ স্বরে হেসে উঠল। রিধি বিরক্ত স্বরে বলল, এভাবে হাসার কি আছে? আপনাকে কি কেউ লাফিং গ্যাস নাকে শুকিয়েছে নাকি যে এমন দৈত্যের মতো হেসে যাচ্ছেন? ছেলেটি এবার রিধির কথায় হাসি থামিয়ে বলে উঠল, তুমি আগে আমাকে একটা কথা বলো তো পিচ্ছি, যে তোমাকে এভাবে রাস্তা বসে হাওয়াই মিঠাই খাওয়ার আইডিয়াটা কে দিয়েছে?
আসলে আমার সেই আইডিয়াদাতাকে দেখবার খুব শখ জেগেছে। রিধি দীর্ঘশ্বাস ফেলে বলল, কেউ দেয়নি, হাঁটতে হাঁটতে ইটের সাথে হোঁচট খেয়ে রাস্তায় পড়ে গেছি, হয়তো কোমরে ব্যথা পেয়েছি, তাই একা একা দাঁড়াতে পারছি না। ইস, সো স্যাড পিচ্ছি। এসো, আমি তোমাকে উঠতে সাহায্য করছি। দাও, হাতটা দাও তোমার। না, হাত দিব না আমি। কেন পিচ্ছি? এই শুনেন, আপনি যদি আর একবার আমায় পিচ্চি বলে ডেকেছেন, তবে আপনার মাথায় ওই যে ইটটা দেখছেন তার ঢিল ছুঁড়ে মারবো আমি একদম। সেই কখন থেকে কথায় কথায় আমার পিচ্চি বলেই চলেছেন। শুনুন, আমি ইন্টার ফার্স্ট ইয়ারে পড়ি, বুঝেছেন আপনি? তাই কথায় কথায় এই পিচ্চি ডাকটা ছাড়ুন। তখনকার সেই হোঁচট খাওয়া ইট দেখিয়ে অপরিচিত ছেলেটির উদ্দেশ্যে কথাগুলো বলল রিধি। পিচ্চি ডাক শুনতে শুনতে রিধির মেজাজটাই গরম হয়ে গেছে। তবে রিধির কথায় ছেলেটি আরও একবার উচ্চস্বরে হেসে বলে উঠল, আমার বয়স কত জানো? গুনে গুনে আমি তোমার থেকে 7 বছরে বড়। আচ্ছা বেশ, তুমি যখন আমাকে তোমার পিচ্চি বলে ডাকতে দিবেই না, তবে আমি তোমাকে লিটল পরি বলে ডাকি। উহুম, তবুও তো ছোটটা একটা সরলো না আমার মাথা থেকে, ওইটাও সরাতে হবে না হলে। বুঝেছি, এভাবে কথা শুনবে না তুমি। তোমাকে তোমার বাসা বোঝাতে হবে। কথাটা বলেই অপরিচিত শ্যামবনে ছেলেটি আচমকা কোলে তুলে নিল রিধিকে। নিজেকে এই প্রথম অন্য কোনো ছেলের বাহুবন্ধনে আবদ্ধ দেখে থমকে গেল রিধি। তারপর ছটফট করতে লাগলো নামার জন্য। রিধিকে এভাবে ছটফট করতে দেখে ছেলেটা রিধিকে হালকা ধমকে বলে উঠল, এই লিটল পরি, বল মাছের মতো এভাবে চটপট করছো কেন? আর একবার যদি এমন চটপট করো, তবে তোমাকে এখনই কোল থেকে আছাড় দিয়ে মাটিতে ফেলে দেব। ছেলেটির ধমকে কাজ হলো এবার। রিধি হাত পা ছোড়াছুড়ি বন্ধ করে চুপটি করে চোখ বন্ধ করে রইল। অন্যদিকে রুদ্র রুদ্রাণী একসাথে দাঁড়িয়ে রয়েছে প্রায় বেশ কিছুক্ষণ হলো। কেউ কোনো কথা বলছে না, দুজনেই নীরবাজ। এদিকে ধীরে ধীরে অন্ধকার গাঢ় থেকে আরও গাঢ় হচ্ছে, জানান দিচ্ছে সময় সন্ধ্যা, রাত পেরিয়ে রাতের দিকে গড়াচ্ছে। নীরবতা ভেঙে রুদ্র নিজেই বলে উঠল, তুমি কি পাগল হয়ে গেছো নীলাঞ্জনা? হৃদিকে কেন তুমি আমাদের সম্পর্কের কথাটা জানালে? ভুল কিছু তো বলিনি রুদ্র। আমি তোমাকে একবারও বলিনি যে তুমি ভুল বলেছ। বলেছি এখন কেন ওকে বললে? যখন সময় হবে তখন আমি বাড়িতে নিজেই আমাদের কথাটা বলবো। দেখো, কথাটা এখন বললেও বলতে হবে, আর পরে বললেও বলতে হবে, তাই না? তার থেকে বরং এখনই সবাই জানুক আমাদের কথাটা। আমরা তো আর চুরি ডাকাতি করছি না, তাই না? আমি চুরি ডাকাতির কথা বলছি না। তবে রুদ্র এগিয়ে এসে রুদ্রাণীর গালে হাত রেখে বলল, আমি আমার ম্যাচিওর নীলাঞ্জনাকে ভালোবেসেছিলাম, কিন্তু আজ সেই ম্যাচিওর নীলাঞ্জনা কেন বাচ্চাদের মতো অহেতুক ঝগড়া করছে আমার সাথে? কি হয়েছে? রুদ্র, আমার আজকাল বড্ড ভয় হয় তোমাকে নিয়ে। মনে হয় এই বুঝি আমি তোমাকে হারিয়ে ফেললাম। আমার বড্ড তোমাকে হারানোর ভয় হয়। রুদ্র রুদ্রাণীর কপালে আলতো চুমু দিয়ে বলল, ধুর বোকা, তোমার রুদ্র তোমারই থাকবে নীলাঞ্জনা। এই রুদ্র কখনোই তোমাকে ছেড়ে যাবে না। রুদ্রের কথা শেষ হতেই দূর থেকে দুজনের শোরগোলের শব্দ পেয়ে রুদ্রের মাথায় হঠাৎ করে রিধির কথা স্মরণ হলো। রুদ্র তড়িৎ গতিতে রুদ্রাণীকে ছেড়ে ছুট লাগালো সামনের দিকে। রুদ্রাণী রুদ্রর এমন ব্যাপারে ক্ষণকাল হতবাক হয়ে দাঁড়িয়ে থাকলেও নিজেও ছুট লাগালো রুদ্রের পিছু পিছু। জমাট বাঁধা এক চিলতে আলোর মাঝে রুদ্র চোখে দৃশ্যমান হলো দুটো মানব মূর্তি। ল্যাম্পপোস্টের হলদেটে আলোয় এবার রিধির মুখটা স্পষ্ট হয়ে ধরা দিল রুদ্রের দৃষ্টিতে। সেই সাথে স্পষ্ট হলো অপরিচিত ছেলেটির মুখটাও। রুদ্র ভ্রু কুঁচকে রিধির উদ্দেশ্যে রাগী গলায় বলে উঠল, দিদি, তুই এখানে এলি কি করে? আর তুই এই ছেলেটির কোলে কি করছিস? রুদ্রের ধমকে রিধি এক লাফে নেমে পড়ল ছেলেটির কোল থেকে। আকস্মিক এমন ঘটনায় ছেলেটি হতবাক হয়ে জিজ্ঞেস করল, এ কি, কোল থেকে এভাবে লাফিয়ে নামলে কেন লিটল পরি? ব্যথা পাবে তো। তুমি কি রুদ্রকে ভয় পাচ্ছ? আরে বোকামি, ওকে ভয় পাবার কি আছে শুনি? ওকে নিয়ে এত ভেবে তোমার ছোট্ট মাথায় এত চাপ নিও না লিটল পরি। রুদ্রের দিকটা আমি সামলে নেব। এই দেখো, তুমি তো ঠিক মতো দাঁড়াইতে পারছো না। এক কাজ করো, তুমি বরং আমার কাঁধে ভর দিয়ে দাঁড়াও, কেমন? বলেই ছেলেটি আরও খানিকটা এগিয়ে এসে রিধির হাতটা ওর কাঁধে রাখতে রুদ্র এগিয়ে এসে রিধিকে কোলে তুলে অপরিচিত ছেলেটির উদ্দেশ্যে বলল,
রিদিকে এতটুকু সাহায্য করার জন্য অসংখ্য ধন্যবাদ তোকে আর্দ্র। তুই বরং রুদ্রানীকে নিয়ে বাড়ি যা, আমি রিদিকে নিয়ে বাড়ি ফিরতে পারবো। রুদ্রানীও এসেছে নাকি? তাহলে তুই বরং রুদ্রানীকে নিয়ে কিছু সময় কাটা, আমি ততক্ষণে লিটল পরীকে ডক্টর দেখিয়ে আনি। আর্দ্র, তোকে যেই কথাটা বললাম সেই কাজ কর। রিদিকে আমি ডক্টরের কাছে নিয়ে যাচ্ছি। রুদ্র এমন নাছোড়বান্দার রূপ দেখে হতবাক হয়ে গেল আদ্র। রুদ্র ও আদ্র কলেজ থেকে একসঙ্গে আছে, দুজনের মধ্যে বন্ডিংটাও দারুণ। দুজন দুজনের প্রাণ বলা যায়। রুদ্রাণী সম্পর্কে আদ্রর ছোট বোন, আদ্রর থেকে বছর খানিকের ছোট রুদ্রাণী। রুদ্র ও রুদ্রাণীর সম্পর্কের কথাটা শুরু থেকেই সবটা জানে আদ্র। রুদ্রই সবটা জানিয়েছে ওকে। রুদ্রর মতো ভালো ছেলে দেখে বোনের পছন্দকে আর অমত জানায়নি আদ্র, সম্মতি দিয়েছিল ওদের দুজনকে। কিরে, ওইদিকে হাঁ করে তাকিয়ে কি ভাবছিস? রাত হয়ে গেছে, ঠান্ডাও বাড়ছে, আর বাইরে থাকাটা বোধহয় ঠিক হবে না। যা, রুদ্রানীকে নিয়ে বাড়ি যা। ঢাকা শহরে তুই সিট পাস কোথায়? মাথাটা কি সত্যি খারাপ হয়ে গেল তোর, নাকি আমার বোন তোর মাথাটা খারাপ করেছে? কোমরে হাত রেখে কথাগুলো বলে উঠল আর্দ্র। রুদ্রাণী যখন ওদের তিনজনের কাছে এসে পৌঁছালো তখন হৃদি রুদ্রর কোলে, আর রুদ্র ও কথা বলে চলেছে। রুদ্রাণী এক ঝলক তাকালো রিধির মুখ পানে, তারপর আবার তাকালো আদ্রর দিকে। এদিকে রিধি এতক্ষণ রুদ্র আদ্রর কর্মকাণ্ডগুলো খুব মনোযোগ দিয়ে শুনছিল, যেন রিধির উপর সিলেবাসের কোনো একটা টপিক বেশ মন দিয়ে আত্মস্থ করে চলেছে। কিন্তু রুদ্রাণীকে দেখা মাত্রই রিধির তখনকার বলা কথাগুলো আবারও মনে পড়ে গেল। কথাগুলো মনে পড়তে রিধি রুদ্রর কোল থেকে নামার জন্য ছটফট করতে শুরু করলো। রুদ্র এবার আদ্রর সাথে কথা থামিয়ে রিধির দিকে তাকিয়ে ওকে উদ্দেশ্য করে বলল, এমন মাছের মতো মুচড়ামুচড়ি করছিস কেন? কি হয়েছে? আর একবার যদি নড়াচড়া বা মাছের মতো মুচড়ামুচড়ি করেছিস তো আছাড় দিয়ে মাটিতে ফেলে দেব। মনে থাকবে কথাগুলো? রুদ্রের এক ধমকে রিধির নড়াচড়া বন্ধ হয়ে গেল, কিন্তু রিধির ভেতরের অভিমান ভাঙল না। রিধি ধীর কণ্ঠে বলল, রুদ্র ভাই, আমি বরং আদ্র ভাইয়ের সাথে ডক্টরের কাছে যাই। তুমি না হয় ভাবিকে বাড়িতে পৌঁছে দিয়ে এসো। ভাবিও বোধহয় তোমার সাথেই যেতে চাইছে, তাই না ভাবি? রুদ্রাণী মেকি হেসে বলল, আমি চাইলে কি হবে গো? আমার ভাগ্যটা তোমার মতো সোনাই বাঁধানো নয় গো নন্দিনী। তোমার রুদ্র ভাই তোমাকে ছেড়ে এখন কিছুতেই আমার সাথে যাবে না। দাদা ভাই, তুই কি এখন বাসায় যাবি? রুদ্র কি বুঝলো কে জানে, কিন্তু আদ্র কিছু একটা আন্দাজ করে বলল, এই রুদ্র, তুই আমার বোনকে বাড়ি দিয়ে আয়, আর আমি তোর বোনকে নিয়ে ডক্টর দেখিয়ে আনি। কথাটা বলেই আদ্র এগিয়ে এসে রিধিকে রুদ্রর কোল থেকে নিজের কোলে নিয়ে এগিয়ে চলল সামনের কুয়াশা ঘেরা জমাট বাঁধা অন্ধকারের দিকে। রুদ্র কিছুক্ষণ অপলক দৃষ্টিতে তাকিয়ে রইল আদ্রের যাওয়ার পথের দিকে। মিশমিশে কালো অন্ধকারের মাঝে সামনে চলা দুটো মানব শরীর অদৃশ্য হতেই চমক ভাঙল রুদ্রর। দৃষ্টি সরিয়ে ক্ষীণস্বরে বলল, চলো, তোমাকে বাড়িতে পৌঁছে দিই। রুদ্রাণী রুদ্রর মুখের দিকে তাকিয়ে বলল, এমনভাবে বলছো যেন দায়ে পড়ে তুমি যাচ্ছ আমার সাথে। এত অল্প সময়ের মাঝেই আমি তোমার কাছে বিরক্তিকর হয়ে গেছি রুদ্র। রুদ্র আগের মতোই ধীর কণ্ঠে বলল, ভালোবাসার প্রিয় মানুষটা কখনোই বিরক্তিকর হয়ে ওঠে না নীলাঞ্জনা, তবে মাঝে মাঝে মানুষটা অচেনা হয়ে যায়। রুদ্রর কথায় রুদ্রাণী এবার রেগে বলে উঠল, বুঝিনি, কি বলতে চাচ্ছ তুমি? তোমার কোলে অন্য এক নারীকে দেখো আমি চুপ করে থাকবো, কোনো রিয়াক্ট করব না? যদি তুমি এমনটা ভেবে থাকো তবে তুমি ভুল ভাবছো। শুধু আমি কেন, আমার জায়গায় আজ অন্য একটা মেয়ে থাকলেও ঠিক এই কাজটাই করতো। তাছাড়া হৃদিত তো আর অপরিচিত কারোর সাথে যায়নি, আমার দাদা ভাই মানে তোমার প্রাণপ্রিয় বন্ধুর সাথেই গেছে। রুদ্রাণীর কথা শেষ হতেই রুদ্র বলে উঠল, রুদ্রাণী, তোমাকে আজ একটা কথা বলি, শোনো। বারে বারে নিয়ম করে ভালোবাসি বললেই ভালোবাসা বাড়ে না। ভালোবাসা বাড়ে সম্মানে, আগলে রাখায়, বিশ্বস্ততায়। যে সম্পর্কে বিশ্বাস নামের বস্তুটা থাকে না, সে সম্পর্কে ভালোবাসার রংটা ধীরে ধীরে ফিকে হতে থাকে, এবং এক সময় ফিকে হতে হতে তা বিলীন হয়ে যায় নিজের থেকে। রুদ্র, তোমার মাঝে ঈর্ষা জন্মেছে রুদ্রাণী, সেই ঈর্ষার দহনে চির ধরেছে আমাদের সম্পর্কে। তুমি আমি একে অপরের থেকে দূরে সরে যাচ্ছি। রুদ্রাণী রুদ্রর কথায় এইবার আগের থেকেই জোরে চিৎকার করে বলে উঠল, আর এর জন্য দায়ী একমাত্র তোমার চাচাতো বোন। শোনো রুদ্র,
আমরা মেয়েরা খুব সহজেই অন্য একটা মেয়ের চোখের ভাষা, মনের ভাষা পড়তে পারি, যা তোমরা পারো না। আমি হৃদির চোখে তোমার জন্য ভালোবাসা দেখেছি ওর সুপ্ত ভালোবাসা। রুদ্র ঠান্ডা অথচ কঠিন স্বরে বলল, তুমি ভুল দেখেছো রুদ্রাণী। হৃদি আমার ছোট বোনের মতো। ছোট থেকে আমি ওকে নিজের বোনের মতোই দেখে এসেছি। ওর প্রতিটি আচরণের কারণ আমার থেকে আর কেউ ভালো জানে না। হ্যাঁ, আমি মানছি ও দুরন্ত ছটফটে স্বভাবের, তাই বলে। রুদ্রর মুখের কথা কেড়ে নিয়ে রুদ্রাণী আবারও বলে উঠল, তাই বলে তোমাকে ভালো লাগাটা তো আর অপরাধের কিছু নয়, তাই না রুদ্র? তুমি ওকে নিজের বোন মনে করলেও ও তোমাকে কিছুতেই নিজের ভাই মনে করতে পারেনি। তাছাড়া তোমাদের ধর্মে তো চাচাতো ভাই বোনের মধ্যে বিয়ে হয় বলে জানি। রুদ্র নিজেকে সামলিয়ে নিয়ে রুদ্রাণীর গালে হাত রেখে বলে উঠল, হ্যাঁ, হয়। আর এই কারণেই তুমি মনে মনে ভেবে নিলে আমার সাথে হৃদির বিয়ে হবে। আরে পাগলি, এতটা সহজ নয় ব্যাপারটা। আমাদের পরিণতিটাও কিন্তু এত সহজ নয়। আমাদের সমাজ কিন্তু এই রকম ভিন্নধর্মী সম্পর্ক সহজে মেনে নিতে পারে না। আমি আছি তো, আমরা দুজনে মিলে দুই পরিবারকে মানাবো। যদি ওনারা না মানেন? তবে আমরা আবারও বোঝানোর চেষ্টা করব ওনাদের। কিন্তু রুদ্র এবার রুদ্রাণীর ঠোঁটে আঙ্গুল ঠেকিয়ে রুদ্রাণীর কথা থামিয়ে বলে উঠল, কোনো কিন্তু নয়, সম্পর্কে কোনো কিন্তু থাকতে নেই নীলাঞ্জনা। রুদ্রাণী মুচকি হেসে রুদ্রর বলিষ্ঠ হাতটা শক্ত করে ধরিয়ে এগিয়ে চলল বাড়ির দিকটায়। রাত্রি দ্বিপ্রহর, চারিদিক নিস্তব্ধ, কোথাও এতটুকু প্রাণীর সাড়া নেই। ব্যস্ততম নগরীর ব্যস্ততাও থেমে গিয়েছে তখন। নেই যানবাহনের তীব্র যান্ত্রিক শব্দগুলো। পুরো শহর অন্ধকারে নিমজ্জিত। গভীর তন্ডায় তলিয়ে গিয়েছে মঞ্জিল ভিলার সবাই। শুধু জেগে আছে দুজন প্রাপ্তবয়স্ক নরনারী। মঞ্জিল ভিলার তৃতীয় তলার বাম বড় ঘরটাতে তখনও জ্বলছে ঝকঝকে শুভ্র আলোকবাতি। জানালার নীলচে গ্লাসে প্রতিচ্ছবি পড়ছে তাদের। গতদিনের মতোই আজও এক পায়ে কান ধরে দাঁড়িয়ে আছে রিধি। শুধু দাঁড়িয়ে থেকেই আজওর শান্তি শেষ হয়নি, সেই সাথে গতরাতের মতোই উঠবস পর্যন্ত করতে হয়েছে ওকে। রিধির শরীরটা আজ খুব একটা ভালো নেই, বলা চলে শরীরের থেকেও মনের ব্যথাটা আজ বড্ড বেশি পীড়া দিচ্ছে ওকে। রুদ্র রিধির এ কষ্ট দেখেও নিশ্চুপ হয়ে বয়ে মুখ গুজে পড়ে আছে। রিধি এবার সাহস জুগিয়ে রুদ্রের উদ্দেশ্যে বলে উঠল, আমাকে এত শাস্তি দিচ্ছ কেন রুদ্র ভাই? কি দোষ করেছি আমি? রিধির কথায় বই থেকে মুখ তুলে তাকালো রুদ্র। রাগী দৃষ্টিতে একবার তাকালো রিধির দিকে। রুদ্রর এমন দৃষ্টিতে রিধি কেঁপে উঠল খানিকটা। এ দৃষ্টির অর্থ জানে রিধি। এখন এ ঘরে যে এখন টর্নেডো বয়ে যাবে, আর সেই টর্নেডোতে যে রিধি উড়ে যাবে এইটাও জানে রিধি। কিন্তু রিধিকে অবাক করে দিয়ে রুদ্রমূর্তি দেখা মিলল না, বরং রুদ্রমূর্তির পরিবর্তে দেখা মিলল ঠান্ডা ভাবমূর্তির। রুদ্র ঠান্ডা গলায় বলল, আজ তুই যে আমার নিষেধ সত্ত্বেও বাহিরের এক ছেলের সাথে ধেই ধেই করে ডাক্তার দেখাতে গিয়েছিলি, তার ফল এই শাস্তি। এখন আর কথা না বাড়িয়ে শাস্তির মাত্রা আরও বাড়িয়ে ফেলিস না। পরে আবার বলবি রুদ্র ভাই তুমি আমার প্রতি এত কঠোর হও কেন? আমি কি তোমার দু চোখের বিষ হয়ে গেছি? রুদ্রের এমন ঠান্ডা ভাবমূর্তি দেখে রিধি অবাক হলো। সচরাচর রুদ্রের এমন ঠান্ডা ভাবমূর্তি দেখা মেলে না। রিধি থতমত খেয়ে বলল, আমি ভাবলাম ভাবি হয়তো তোমার সঙ্গে যেতে। রিধিকে থামিয়ে দিয়ে রুদ্র ঠান্ডা গলায় আবারও বলে উঠল, আজকাল দেখি মানুষের মনের কথাও তুই তার মুখ দেখেই বলে দিতে পারিস। এক কাজ কর, এইসব বই পুস্তক ছেড়ে গায়ে লাল রঙের গেরুয়া কাপড় ছড়িয়ে মানুষের ভবিষ্যৎ আর মনের কথা বলে দেবার কাজ শুরু কর। রুদ্র ভাই, আমি কি যার তার সঙ্গে গিয়েছি নাকি? আমি তো তোমার বন্ধু। রিধিকে আবারও থামিয়ে দিয়ে শটটা একটু চড়া করে বলে উঠল রুদ্র। তুই কি আগে থেকে আর্দ্রকে চিনতিস? রুদ্রের প্রশ্নে রিধি ধীর গলায় বলল, না, আগে থেকে চিনবো কিভাবে? তুমি কি কোনোদিনও তোমার কোনো বন্ধুকে আমাদের বাসায় নিয়ে এসেছো যে চিনবো আমি? রুদ্র এবার হাতে রাখা বইটা শব্দ করে বন্ধ করে রিধির চোখে চোখ রেখে বলে উঠল, আমি আমার কোনো বন্ধুকে তোদের জন্য কোনোদিন বাড়িতে পর্যন্ত নিয়ে আসিনি। তাহলে তুই কোন বুদ্ধিতে আমার বারণ করা সত্ত্বেও আর্দ্রর কোলে চড়ে ডাক্তারের কাছে গেলি? ভাগ্য ভালো আমি দ্রুত রুদ্রাণীকে রেখে তোর কাছে যেতে পেরেছিলাম, তা না হলে তুই তো ওর কোলে করেই বাড়িতে আসতি। বাবা বা কাকু যদি তোকে অজানা একটা ছেলের সাথে দেখে ফেলতো তবে কি হতো বুঝতে পারছিস?
তোর কথা না হয় বাদই দিলাম, আমাকে কি ভাবতো? তোর করা বোকামির জন্য আমাকে দায়িত্বহীন ভাবতো। কিন্তু আমি তো এত কিছু ভেবে কাজটা করিনি রুদ্র ভাই। রুদ্র আগের মতোই ঠান্ডা গলায় বলে উঠল, আমি জানি দিদি, তুই নিজেকে যতই বড় ভাবিস না কেন, তুই এখনো ছোটই আছিস। পৃথিবীটা বড়ই স্বার্থপর আর কুটিলতায় ভরা রে। এখানে স্বার্থ ছাড়া কিছুই পাওয়া যায় না, আর কুটিলতা তো প্রতিটা পদে পদে মিশে আছে। এখন মানুষের ভিড়ে অমানুষ চেনা বড় কঠিন। কার ভালো মানুষের মুখোশের আড়ালে অমানুষ পশুত্ব লুকিয়ে আছে তা বোঝার বয়স এখনো তোর হয়নি। তাই বলছি, অপরিচিত কারো সাথেই, সে আমার অতি আপন বন্ধুও হোক না কেন, তাকে এতটা প্রশ্রয় দিস না যে সে একসময় তোর মাথায় চড়ে বসে। এক নিঃশ্বাসে কথাগুলো বলে থামলো রুদ্র। রিধির মাথায় কিছু ঢুকলো বলে বোঝা গেল না। রিধিকে হতবিহ্বল হয়ে তাকিয়ে থাকতে দেখে রুদ্র বলল, আগামীকাল তো আবার তোর কলেজ আছে, তাই না? ঘরে যা। রিধি মুখে কিছু না বলে মাথা নাড়িয়ে হ্যাঁসূচক সম্মতি জানালো। রুদ্র আবারও বলে উঠল। রিধি রুদ্রর কথায় নিজের রুমের উদ্দেশ্যে পা বাড়ালো। সবে দরজা পেরিয়েছে ঠিক তখনই রিধি পেছন থেকে রুদ্রর ধীর পুরুষালী কণ্ঠস্বরটা আবারও শুনতে পেল। আমার কথাগুলো একবার ভেবে দেখিস। এখন হয়তো আমার কথাগুলো তোর কাছে বিরক্তিকর মনে হবে, কিন্তু একটা সময় আসবে যখন আমার কথাগুলো তোর কাছে ভালো মনে হবে। তুই হয়তো তখন মরিয়া হয়ে উঠবি আমার কথাগুলো মেনে চলার জন্য। কিন্তু সময়টা আর বেশি দেরি কিন্তু সময়টা না বেশি দেরি হয়ে যাবে। কিন্তু সময়টা না বেশি দেরি হয়ে যায়। কথায় আছে, দাঁত থাকতে দাঁতের মর্যাদা দিতে হয়। রিধি আর কথা বাড়ালো না। দরজা ভিড়িয়ে দিয়ে ধীর পায়ে চলে গেল নিজের ঘরের দিকটায়। রুদ্র ততক্ষণে আবারও ডুব দিয়েছে বইয়ের পাতায়। অন্যদিকে হাসপাতালের 105 নম্বর কেবিনে তখন কান্নার মাতম চলছে। এ কান্না কোনো কষ্টের কান্না নয়, বরং এক মা তার ছেলেকে সুস্থ দেখে চোখে আনন্দ অশ্রু ধরে রাখতে না পেরে কাঁদছেন। ছেলেকে বুকে জড়িয়ে হাপুস নয়নে কেঁদেই চলেছে অসহায় মা। ছেলেটি কিছুক্ষণ চুপ করে পড়ে রইল মায়ের বুকে, তারপর মাথা তুলে দরজায় দাঁড়ানো লোকটির উদ্দেশ্যে বলে উঠল, আমি এখন সুস্থ হয়ে গেছি ড্যাড। ব্যথা একটু রয়ে গেছে শরীরে। এই ব্যথা ততদিন থাকবে যতদিন না আমি আমার অপমানের বদলা নিব। আমি এখন কিছুদিন একলা থাকতে চাই, তুমি বরং মাকে নিয়ে বাসায় চলে যাও। ছেলের মেয়ের কথায় মায়ের মন কেঁপে উঠল। মেয়ে হয়ে আরেকটা মেয়ের বিপদে খানিকটা চমকে উঠলেন তিনি। নিজের পেটের ছেলে কিনা অন্য মেয়ের ক্ষতির কারণ হবে এমনটা মানতে পারলেন না। তাই ছেলের গায়ে হাত রেখে কাঁদতে কাঁদতে বলে উঠল, তুমি তোমার ছেলের গায়ের ক্ষতর ব্যথা এত সহজে ভুললেও আমি ভুলতে পারবো না মা। দোষ জারি হোক না কেন, ফল তো ভুগতেই হবে। ওই মেয়েকে আর ওর সেই আশিককেও। মিশানের গায়ে হাত তোলার শাস্তি তো ওদের পেতেই হবে। আপাতত তুমি বাড়ি চলে যাও মা। তোমার এইসব প্যান পানানিতে মাথা ধরে গেছে আমার। ড্যাড প্লিজ। আর কোনো কথা বলতে পারল না হতভাগা মাটি। তার আগেই দুটি শক্তপোক্ত হাত এসে তাকে টেনে হিঁচড়ে নিয়ে গেল 105 নম্বর কেবিনের বাহিরে। হতভাগ্য মায়ের আর্তনাদ চাপা পড়ে গেল দরজার ভারী পাল্লার আড়ালে। লম্বা বেলকনির গ্রিলের সাথে মাথা ঠেকিয়ে দাঁড়িয়ে আছে রুদ্রাণী। পরনে সাদা রঙের সালোয়ার, সামনের দিকটা তখন কুয়াশার চাদরে ঢেকে আছে। অন্ধকার জমেছে সেখানটায়। আকাশের ক্ষয়ে যাওয়া চাঁদের দিকে হাত বাড়িয়ে রুদ্রাণী বিড়বিড়িয়ে বলে উঠল, চাঁদ, তুমি কি আমার বার্তা নিয়ে রুদ্রের কাছে যেতে পারবে? বলতে পারবে আমার মনের কোণে লুকানো ভীতির কথা? তুমি তো জানো রুদ্রকে ঠিক কতটা ভালোবাসি আমি। রুদ্র ছাড়া আমার হৃদয়ের সবটা ফাঁকা ফাঁকা লাগে। ওকে ছাড়া অন্য কিছু ভাবতে পারি না আমি। চাঁদ, তুমিও কি মেঘকে ঠিক আমার মতোই ভালোবাসো? আচ্ছা, মেঘ যখন তোমাকে ছেড়ে হাওয়ার তোড়ে ভেসে ভেসে আকাশের অন্য প্রান্তে চলে যায়, তখন কি তোমার আমার মতোই মন খারাপ হয়? মনের কোণে কি আমার মতোই বিষাদ জমা হয়? সেই নীল বিষাদগুলো কিভাবে সরিয়ে ফেলো তুমি? বিষাদ সরিয়ে ফেলার গুপ্ত মন্ত্র কি শেখাবে আমায় তুমি? নাকি তুমিও রুদ্রের মতো আমাকে দূরে সরিয়ে রাখবে? রাতের আধার কেটে সূচনা ঘটেছে নতুন সূর্যের। সূর্যের সোনালি আলোয় কাটতে শুরু করেছে কুয়াশার শুভ্র চাদর। শীতের আলস্য কাটিয়ে আকাশে একটু একটু করে উকি দিচ্ছে সূর্যি মামা। তবুও শীতের তাণ্ডব এখনো কমেনি।
বরং সময়ের সাথে সাথে তা বেড়েই চলেছে। কুয়াশা ঘেরা এমন সকালে সবাই যখন শীতের দোহাই দিয়ে বিছানায় লেপ মুড়ি দিয়ে ঘুমিয়ে আছে, তখন জনমানববিহীন রাস্তায় একা হেঁটে চলেছে রিধি। অতিরিক্ত শীতের দরুন রাস্তার পাশের দোকানপাটগুলো তখনও খোলেনি। রাস্তায় কিছু নিরীহ কুকুর ছাড়া আর কাউকে দেখা যাচ্ছে না এই মুহূর্তে। এমন জনমানববিহীন শুনশান রাস্তা দেখে একটু ভয় করছিল রিধির। উত্তরের হাওয়ায় ইৎস কাঁপছে রিধি। বরফ গলা ঠান্ডা হাওয়া নাক দিয়ে সরাসরি প্রবেশ করতে লাগলো ওর দেহের মধ্যে। ঠান্ডা হাওয়ায় এখন দাঁত লেগে যাওয়ার মতো অবস্থা হয়েছে রিধির। তাই ঠান্ডা কমাতেই গায়ের চাদরটা নাক বরাবর টেনে দিল রিধি। হাত ঘড়িতে সময় দেখে নিল একবার ও। ঘড়ির কাঁটা বলছে সময় 6-এর ঘরেই আছে। আজ থেকে ইংরেজি ও গণিতের নতুন টিউশনি শুরু করেছে রিধি। সারাদিনের এত টিউশনের মাঝে নতুন করে সময় বের করা বেশ কঠিন হয়ে পড়েছিল রিধির। পরে সব দিক মিলিয়ে সকাল 7টার সময় টিউশনি নিতে হয়েছে ওকে। ব্যাচে অবশ্য ও একা নয়, আরও অনেকে আছে, এমনকি মিহিও আছে ওর সাথে। অগত্যা এই শীতে কাঁধে ব্যাগ ঝুলিয়ে একা একা বাড়ি থেকে বেরোতে হয়েছে রিধিকে। রিধিদের মঞ্জিল ভিলা থেকে মিহিদের বাড়ি মিনিট 15-র পথ। শহরের অলিগলি দিয়ে গেলে হয়তো সময় আরও কিছুটা কমে যাবে, কিন্তু এত সকালে অলিগলির চিপা রাস্তা দিয়ে যাবার রিস্ক না নিয়ে মেইন রোড ধরেই হেঁটে চলেছে রিধি। আনমনে কিছু একটা ভাবতে ভাবতে পথ চলছিল রিধি। ঠিক তখনই পেছন থেকে কারোর পায়ের শব্দ শুনতে পেল রিধি। শব্দটা প্রথমে অস্পষ্ট শোনালেও একসময় বেশ কাছ থেকে শুনতে পেল কারো পথ চলার শব্দ। পিচঢালা রাস্তায় জুতোর ঘর্ষণের আওয়াজটা এবার বেশ জোরালো হলো। রিধি ঘাড় ঘুরিয়ে একবার পেছন ফিরে তাকালো, কিন্তু কাউকে দেখতে পেল না। তবে পায়ে হেঁটে চলার সেই শব্দটা স্পষ্ট শুনেছিল রিধি। ভয়ে বুকটা হালকা কেঁপে উঠল ওর। পেছন থেকে মুখ ঘুরিয়ে যেই সামনে মুখটা ফিরিয়ে রিধি, অমনি কেউ ওর মুখের সামনে এসে মৃদু চিৎকার দিয়ে উঠল। নিজের মুখের এতটা কাছে অন্য কারো মুখ দেখে রিধি নিজেও ভয়ে চিৎকার জুড়ে দিল। ফাঁকা রাস্তায় দেয়ালে বাড়ি খেয়ে রিধির চিৎকার প্রতিধ্বনি হয়ে আবারও রিধির কাছে ফিরে এলো। মিনিট 2 কাটলো সেভাবেই। তারপর রিধির কর্ণগহ্বরে প্রবেশ করলো চেনা এক কণ্ঠস্বর। এই লিটার পরে এভাবে চোখ বন্ধ করে আছো কেন? চোখ খুলে দেখো, আমি আদ্র। আর্দ্র নামটা শুনেই ফট করে চোখ খুলে আর্দ্রর দিকে তাকায়। আর্দ্র ঠোঁটের কোণে শয়তানি হাসি দেখে রিধি কপট রাগ দেখিয়ে আর্দ্রর উদ্দেশ্যে বলল, এভাবে কাউকে ভয় দেখানো উচিত না। অনেক সময় যাদের হার্ট দুর্বল, তারা অতিরিক্ত ভয়ের কারণে মানুষ হার্ট অ্যাটাকও করতে পারে। তারপর আবার নেহায় তো আমার হার্টটা দুর্বল নয় বলে এখনো আমার হার্ট অ্যাটাক হয়নি। আর আপনিও পুলিশের হাত থেকে বেঁচে গেলেন, বুঝলেন? রিধির কথা শুনে আর্দ্র মুখে হাত দিয়ে অবাকের স্বরে বলল, তাই নাকি লিটল পরি? তা কে জানি এই মিনিট 2 আগে ভয়ে বিকট চিৎকার জুড়ে দিয়েছিল। আরে সেটা তো সকলেই করে। এই ধরুন, আজ যদি আপনি আমার জায়গায় থাকতেন, আপনিও হঠাৎ আপনার মুখের সামনে কারো মুখ দেখে আমার মতোই চিৎকার দিতেন। তাই বুঝি? হুম। আচ্ছা, আপনি একটা কথা বলুন তো, আপনি এত সকালে এখানে কি করছেন? আমি তো প্রতিদিন এই রাস্তায় জগিং করতে বের হই। আজও জগিংয়ে বেরিয়েছিলাম, হঠাৎ তোমাকে দেখলাম, তাই ছুটে চলে এলাম তোমাকে সঙ্গ দেবার জন্য। কি ভালো করিনি বলো? একদিক দিয়ে বেশ ভালোই করেছেন। আমার শাস্তির মাত্রাটা আরো খানিকটা বাড়িয়ে দিয়েছেন। যখন চলেই এসেছেন তখন চলুন আমার সাথে। আর মাত্র মিনিট খানেকের পথ হাঁটতে পারবেন আমার সাথে। তারপর আবার আপনাকে একা একা জগিংয়ে মন দিতে হবে। কেন কেন? লেটার পরে তুমি চাইলে তোমার গন্তব্য পর্যন্ত আমি তোমার সাথে হতে পারি। শুক্রিয়া, তবে এত কষ্টের কোনো প্রয়োজন নেই আপনার। সামনেই আমার বান্ধবী দাঁড়িয়ে আছে, বাকি পথটুকু আমি ওর সাথেই চলে যেতে পারবো। আদ্র এবার একটু জোর দিয়েই বলল, আরে বাবা, তুমি আমার প্রাণপ্রিয় বন্ধুর বোন হও, তোমাকে তো আর একা একা ছাড়তে পারি না। আমার একটা কর্তব্য আছে না? তাছাড়া তুমি তো নিজেই একটা লিটল পরি। রাস্তায় যদি কোনো অঘটন ঘটে, তবে তুমি নিজেকে বাঁচাবে নাকি তোমার বান্ধবীকে বাঁচাবে বলো?
রিধি আর কথা বাড়ালো না, হাঁটতে লাগলো সামনের দিকে। দূর থেকে মিহির অস্পষ্ট অবয়বটা দেখতে পাচ্ছে রিধি। রিধি জোরে পা চালাতে লাগলো। রিধিকে এভাবে জোরে হাঁটতে দেখে আদ্র বলে উঠল, আরে লিটল পরি, এভাবে দৌড়াচ্ছ কেন? এভাবে দৌড়ালে তো লোকে আমাকে খারাপ ছেলে ভাববে, তখন আমার সম্মানের 12টা বেজে যাবে। রিধি দৌড়ানো থামায় না, দৌড়াতে দৌড়াতে বলে উঠল, তাতে আমার কি? আপনার সম্মান আপনি বুঝবেন। তুমি তো আচ্ছা স্বার্থপর পরই দেখছি, নিজের কাজ হাসিল করে এখন আমার সম্মানের 12টা বাজাচ্ছ। এখানে স্বার্থপরের মতো কি কাজ করলাম আমি? আমি কি আপনাকে আমার পিছু পিছু আসতে বলেছিলাম নাকি? আমি তো আর তোমার খারাপ করতে আসিনি, তাই না? বাই এনি চান্স তুমি কি আমার সাথে দৌড় প্রতিযোগিতা দিতে চাও? আমি যদি দৌড় প্রতিযোগিতা দেই তবে আপনি লাড্ডু হবেন। তাই নাকি? তবে হয়ে যাক। কি হওয়ার কথা বলছিস তোরা? দৌড় থামিয়ে রিধি এবার মিহির পাশে এসে দাঁড়ালো। এতটুকু দৌড়াতেই হাঁপ ধরে গেছে ওর। সেই সাথে বেশ গরম লাগছে এখন রিধির, তাই গায়ের চাদরটা একটু নামিয়ে মিহির হাত ধরে বলল, এই মহাশয় নাকি আমার সাথে দৌড় প্রতিযোগিতা দিবে, সেই কথাটাই হচ্ছিল। রিধির কথায় মিহি আর্দ্রর দিকে তাকালো, কিন্তু আর্দ্রকে চিনতে না পেরে ভ্রুকুচকে বলল, ইনি কে রিদি? একে তো চেনা লাগছে না আমার। তুই এনেকে চিনিস কিভাবে? ইনি আদ্রতা, রুদ্র ভাইয়ের পেয়ারের বন্ধু। গত রাতে ওনার সাথে পরিচয় হয়েছে আমার। সে অনেক বড় ঘটনা, তোকে সব পরে খুলে বলবো। আপাতত এই এতটুকুই পরিচয় জেনে রাখ। রিধি এবার আর্দ্রর দিকে তাকিয়ে মিহিকে দেখিয়ে দিয়ে বলল, আর আদ্রতা, এ হলো আমার বান্ধবী মিহি। হ্যালো লিটল পরি ফ্রেন্ড। লিটিল পরিটা আবার কে? একটু অবাক হয়ে প্রশ্নটা করল মিহি। মিহিকে অবাক হতে দেখে আদ্র হেসে বলল, হ্যালো লিটল পরি ফ্রেন্ড। কে আবার? তোমাদের রিদ্ধি। আমি তো ওকে লিটল পরি বলে ডাকি। নামটা মিষ্টি না? হ্যাঁ খুব। ব্যঙ্গ করে কথাটা বলল মিহি। আদ্র অবশ্য কথাটা গায়ে মাখল না, বরং হাসি মুখে বলে উঠল, কী হলো, এখানে দাঁড়িয়ে থাকবে নাকি? চলো তোমাদের এগিয়ে দিয়ে আসি। রিধি দেখল আর্দ্রকে না করলেও সে ওর বারণ শুনবে না, তাই বাধ্য হয়ে রিধি ও মিহি আদ্রর সাথে এগোতে লাগলো ওদের টিউশনির দিকটাতে। জনমানববিহীন পথে চলতে চলতে হঠাৎ আদ্র তার পুরুষালী গলায় গেয়ে উঠল, এই পথ যদি না শেষ হয় তবে কেমন হতো তুমি বলো তো? যদি পৃথিবীটা স্বপ্নের দেশ হয় তবে কেমন হতো তুমি বলো তো? এই পথ যদি না শেষ হয় তবে কেমন হতো তুমি বলো তো? যদি পৃথিবীটা স্বপ্নের দেশ হয় তবে কেমন হতো তুমি বলো তো? রিধিরা তিনজনে রাস্তার বাঁকে হারিয়ে যেতে টিনের দোকানের পেছন থেকে একটা লোক বেরিয়ে এলো। লোকটার পুরো শরীর কালো কাপড় আর চাদরে আবৃত। কালো চাদরের মুখটা ঢেকে থাকার দরুন লোকটার মুখটাও দেখা যাচ্ছে না। লোকটা রিধিদের হেঁটে যাওয়ার পথের দিকে তাকিয়ে কালো রঙের প্যান্টের পকেটের মধ্যে থেকে ফোন বের করে কাকে যেন কল দিয়ে কানে লাগালো ফোনটা। 3বার রিং হবার পর ওপাশ থেকে কাঙ্ক্ষিত ব্যক্তিটি বোধহয় ফোনটা তুলল। লোকটি উত্তেজিত হয়ে বলল, সরি বস, একটুর জন্য মিস হয়ে গেল। মেয়েটা বাড়ি থেকে বেরোনোর সময় একাই বেরিয়েছিল, কিন্তু মাঝপথে একটা ছেলে এসে পড়ে, তাই আজ আর রিস্ক নেইনি। প্রতি উত্তরে ফোনের ওপর পাশের কথাগুলো না বোঝা গেলেও লোকটার হাবভাব এতটুকু বোঝা গেল, ফোনের ওপাশের লোকটা হয়তো রেগে লোকটাকে শাসাচ্ছে। লোকটা কোনো রকমে তোতলাতে তোতলাতে বলে উঠল, সরি বস, বুঝেছি আপনার কথা। এখন থেকে আপনি যেভাবে বলবেন সেভাবেই করব। বলেই ফোনটা কেটে দিয়ে ফোনের ওপাশের লোকটার উদ্দেশ্যে একটা গালি দিয়ে বলল, শালার ফোনের উপাস থেকে খুব হম্বিতম্বি দেখাচ্ছে। মাঠে নেমে কাজ করার মুরদ নেই, ও এসেছে এই বাবুলকে বোঝাতে। নেহাত অনেকগুলো টাকার মামলা এখানে, তাই না হলে এই শালার হম্বিতম্বি কে দেখে? কোথায় ভাবলাম এই শীতে টং দোকানে যেয়ে একটু মদ গিলে পড়ে থাকবো, তা না, এখন আবার কি ওই মেয়েটার পিছু ঘুরতে হবে। শালা জীবনটা তেনা তেনা করে দিল মালটা। কথাগুলো বলতে বলতে লোকটিও হেঁটে চলল রিধিদের যাওয়ার পথের দিকটাতে।
অন্যদিকে আর্দ্র ভরাট কণ্ঠস্বরে গানটির সুর ছাপিয়ে গেছে পুরো জনশূন্য রাজপথ জুড়ে। রিধি ও আর্দ্রর সাথে তালে তাল মিলিয়ে গাইছে। মিহি ওদের দুজনের গান শুনে নিজেও গুনগুন করে উঠছে কিছু কিছু সময়। এ যেন অন্যরকম এক পরিবেশ। এখানে শুধু সুরেলা কণ্ঠের ছড়াছড়ি, কান পাতলেই চারিদিক থেকে কেবল শোনা যাচ্ছে সেসব সুরেলা স্বর। গানের ছন্দে মেতে থাকতে থাকতে এক সময় শেষ হয়ে গেল পথটা। গন্তব্য আসতেই গান থামল। দূরে মিলিয়ে গেল সুরেলা কণ্ঠস্বরগুলো। পরিবেশ আবারও থমথমে। একতলা সাদা রঙের বাড়িটির সামনে পাতলা জটলা বেঁধেছে তখন। মিহি হাত ঘড়ির দিকে তাকিয়ে দেখল ঘড়ির কাঁটা ইতিমধ্যেই 7-এর ঘরে পৌঁছেছে। রিধির ঠোঁটের কোণে তখনও হাসির রেখা ফুটে আছে। অনাকাঙ্ক্ষিত এক আনন্দের জোয়ারে ভেসে চলেছে রিধির মনটা। রিধির হাসি মুখ দেখে আদ্র বলে উঠল, আজ আমি ভীষণ খুশি লিটল পরি। কেন হঠাৎ এত খুশি হবার কারণটা কি মশাই? এই যে তোমার মুখে হাসি দেখতে পেয়েছি, এই তো আমার অনেক বড় পাওয়া। তাই বুঝি? এই কারণ তুমি বুঝবে না লিটল পরি। যাও, মন দিয়ে পড়াশোনা করো। চলি এখন, ভালো থেকো সানশাইন। একটা মানুষের আর কত নাম দিবেন বলুন তো? যতটা আমার মন দিতে চায়। কেন, তোমার কোনো আপত্তি আছে নাকি? উহুম, না নেই। আজ তবে আসি সানশাইন, আবার দেখা হবে। কথাটা বলেই আর্দ্র পেছন ফিরে ফিরতি পথের দিকে হেঁটে চলল। কানে রাখা ইয়ারফোনটা খুলে হুডের পকেট থেকে ফোনটা বের করে কানে ধরতেই ওপাশ থেকে শুনতে পেল, সকাল সকাল রাস্তায় গানের আসর বসেছিলিস? দেখ রুদ্র, খবরদার এই সকাল সকাল খিস্তি করবি না। আমাকে রিদ্দির সাথে কে পাঠিয়েছিল বে? দেখ, আমাদের পরিবারের সবাই আমার মতোই খাটতারা, তবে রিদি আমার থেকেও এক কাঠি ওপরে। ওর খাটতারামির ওষুধ শুধু আমার কাছেই আছে, বুঝলি? তাছাড়া আমি খুব ভালো করেই জানি যে গতকাল যে শাস্তি ওকে দিয়েছি, তারপর আজ আমার সাথে ও টিউশনি অবধি যাবে না। কিন্তু এখন ওকে একা একা কোথাও পাঠানো যাবে না। ক্ষুধার্ত হায়না ওত পেতে আছে যে কোনো সময় সে শিকারে আক্রমণ করে বসতে পারে। তাই অনেক ভেবে তোকে এই গার্ড হিসেবে ঠিক করলাম। আমি জানতাম রিদি তোকে না করবে না, তার একমাত্র কারণ তুই রুদ্রাণীর ভাই। আবার অন্যদিকে তুই আমার জানে জিগার বন্ধু, বুঝেছিস? সব বুঝলাম, কিন্তু আমাকে দিয়ে প্লাটিং করাচ্ছিস কেন? ভুলে গেছিস আমার ধর্মের কথা? এই একটা কারণে তুই আর রুদ্রাণী কত দুশ্চিন্তায় থাকিস। এখন যদি ছোট্ট মেয়েটা মন আমার দিকে ঘুরে যায় তখন? আহা, তুই রিল্যাক্স থাক। রিদির মনে তোর নামটা কখনোই আসবে না। তুই মন দিয়ে শুধু কাজটা করে যা। কেন কেন আসবে? কারণ হৃদির মন জুড়ে শুধু একটা নামই আছে, সেখানে অন্য নামের প্রবেশাধিকার নিষিদ্ধ। কেন কেন আসবে না? তুই কি চাইছিস বলতো? আপাতত ঘুমাতে যাই। তোদের গলা ভাঙা গানের দরুন মাথাটা দপদপ করছে আমার। কথাটা বলেই রুদ্র খট করে কলটা কেটে দিল। মাথার কাছের জানালার থাই গ্লাসের ওপরে পর্দা সরিয়ে দিয়ে কফিতে ঠোঁট ভিজিয়ে রুদ্র আপন মনে বলে উঠল, অন্যদিকে হৃদিতে রুদ্রর বসবাস হলেও রুদ্রতে শুধু রুদ্রাণীর বসবাস। আর্দ্র চলে যাওয়ার সাথে সাথে মিহি এবার চেপে ধরল রিধিকে। একের পর এক প্রশ্নবাদ ছুড়ে দিল রিধির দিকে। রিধি মিহির প্রশ্ন শুনে মৃদু স্বরে বলল, আরে আমায় একটু স্বস্তির নিঃশ্বাস তো ফেলতে দে। একসাথে এতগুলো প্রশ্ন করলে আমি কোনটা রেখে কোনটার উত্তর দিব বলতো? রিধির কথায় মিহি মুখ বাঁকিয়ে বলে উঠল, সে আমি কি করে জানবো? তোর উত্তর তুই জানিস, কিন্তু আমি আমার প্রশ্নের জবাব চাই। আরে বাবা, সবটাই তো বললাম তোকে। কোথায় বললি? আর তোর লাইফে এই আদ্রর এন্ট্রি ঘটলো কিভাবে? ছেলেটার সাহস দেখেছিস? তোর সাথে আবার ভাব জমাতে এসেছিল? আরে বাবা, আদ্রদা রুদ্র ভাইয়ের প্রাণের বন্ধু। তাছাড়া আরও একটা পরিচিতি আছে আদ্রদা। আদ্রদা রুদ্রাণীর বড় ভাই। এই রুদ্রাণীটা আবার কে রে? রুদ্রাণী রুদ্র ভাইয়ের সেই প্রিয়তমা, যার কথা তোকে আগেও একবার বলেছিলাম, কিন্তু তুই তখন মানতেই চাসনি। গত রাতে তাকে আমি স্বচক্ষে দেখেছি। হয়তো তিনি আমার চোখে রুদ্র ভাইয়ের জন্য ভালোবাসা দেখেছিলেন। আসলে কি বলতো,
আমরা মেয়েরা দুনিয়ার সবার কাছ থেকে নিজের অনুভূতি লুকোতে পারলেও অন্য একটা মেয়ের চোখকে ফাঁকি দিতে পারি না। সে যে করেই হোক বুঝে যায় আমাদের মনে চেপে রাখা অব্যক্ত ভালোবাসার কথা। রুদ্রাণীও সেভাবেই বুঝে গিয়েছিল, তাই গত রাতে রুদ্র ভাইয়ের জীবনে আমার গুরুত্বটা বুঝিয়ে দেবার চেষ্টা করছিল। রুদ্রাণীকে দোষ দিব না আমি। রুদ্রাণীর জায়গায় আমি থাকলে আমিও বোধহয় এমনটাই করতাম। আসলে নিজের ভালোবাসার মানুষটার ভাগ কেউ কাউকে দিতে চায় না। এক নিঃশ্বাসে কথাগুলো বলে থামল রিধি। মিহি চুপচাপ দাঁড়িয়ে মন দিয়ে রিধির কথাগুলো শুনছিল। রিধির কথা শেষ হতেই রিধির কাঁধে হাত রেখে বলল, সে না হয় বুঝলাম, কিন্তু এখন তুই কি করবি? রুদ্র ভাইয়ের জীবনে অন্য কেউ আছে জেনেও কি রুদ্র ভাইকে ভালোবেসেই যাবি? রুদ্র ভাইয়ের জীবনে অন্য কেউ আছে বলে যে আমি অন্য কাউকে ভালোবাসতে পারবো না, এটা কে বলেছে তোকে? একপাক্ষিক ভালোবাসার মতো এত সুন্দর অনুভূতি আর হয় না। এই ভালোবাসায় কোনো আশা থাকে না, থাকে শুধু ভালোবাসা। জানিস তো, কোনো ইচ্ছার প্রতি যদি কোনো আশা থাকে তবে তা পূরণ হওয়ার সম্ভাবনা কমিয়ে দেয়। কারণ আশা কখনোই মানুষের মনোপুত হয় না। পৃথিবীর এক এক মানুষের এক এক রকমের আশা থাকে। এই কারণেই আমি রুদ্র ভাইকে আজীবন আশাবিহীন এভাবেই ভালোবেসে যেতে চাই। রিধির কথা শেষ হতেই একতলার সেই সাদা রং করা রুমটাতে গুটি গুটি পায়ে ছাত্রছাত্রীদের দল ঢুকতে শুরু করলো। মিহি ও রিধি ওদের কথোপকথন এখানে সমাপ্ত করে ওরা দুজনও সেই রুমটার ভেতরে চলে গেল। পেছনে ফেলে গেল একটা দীর্ঘশ্বাস। সময়ের আবর্তনে একই রুটিন মাফিক কেটে গেছে 2 মাস। প্রকৃতিতে শীতের রিক্ততা বিদায় দিয়ে আবর্তন করেছে বসন্তের রং। বসন্তের আশীর্বাদে শুষ্ক মৃত্তিকায় গজিয়েছে কচি কিশলয়। ভ্রমরের গুঞ্জনে, কোকিলের কুহু তানে আর পাপিয়ার পিউ পিউ ডাকে মুখরিত হয়ে উঠেছে চারিপাশ। রাজপথ জুড়ে জমেছে লাল পলাশের ভিড়। প্রকৃতির দুয়ারে বইছে ফাগুনের চঞ্চল হাওয়া। বেনুবনে মরমরে দক্ষিণ হাওয়া। বাসন্তী রঙের শাড়ি পরে বাড়ি থেকে বেরিয়েছে রিধি। আজ পহেলা ফাল্গুন উপলক্ষে রিধিরা কয়েকজন বান্ধবী মিলে শাড়ি পরেছে ওরা। ওদের কলেজেও আজ পহেলা ফাল্গুনের অনুষ্ঠান আছে। রিধি অনেক অনুনয় বিনয় করে তবেই এই অনুষ্ঠানে যাবার জন্য অনুমতি মিলেছে ওর। তবে তার সঙ্গে জুড়ে দেওয়া হয়েছে অনেকগুলো শর্ত। শর্তগুলোর মধ্যে 2টি মুখ্য শর্ত হলো, রিধি একা একা কোথাও যেতে পারবে না। অর্থাৎ ও যেখানেই যাক না কেন ওকে সব সময় একটা লেজুর নিয়েই বেরোতে হবে। আর এই লেজুরটা যে মিহি ছাড়া অন্য কেউ নয়, এইটাও বলে দেওয়া হয়েছে বাড়ি থেকে আদেশক্রমে স্বয়ং রুদ্র সাহারিয়ার। দ্বিতীয় শর্ত, সন্ধ্যার আগে রিধিকে লেজুর সমেত বাড়িতে অর্থাৎ মঞ্জিল ভিলায় ফিরে আসতে হবে, নয়তো রিধির কপালে ভয়ঙ্কর শাস্তি জুটবে। গতকাল শত কান্নাকাটির পরেও যখন রিধি ওর কপাল থেকে শর্তগুলো সরাতে ব্যর্থ হয়, তখন অগত্যা বিরক্তি শর্তেই রুদ্রের দেওয়া শর্ত মেনে নেয়। সেই অনুমতির জের ধরে রিধি আজ বাড়ি থেকে বেরিয়ে সবার আগে কল দিল মিহিকে। গতরাতে ওরা দুজনে একসাথে কলেজে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছিল। পরপর 2বার রিং হবার পর রিধির কল রিসিভ করে মিহি। রিধি একটু রেগে চাপা গলায় বলে, কিরে, কোথায় তুই? মিহি অস্পষ্ট গলায় বলল, এই তো বড় রাস্তার মোড়ে দাঁড়িয়ে আছি, তুই চলে আয়। যানবাহনের যান্ত্রিক শব্দে রিধি কান থেকে ফোনটা নামিয়ে মুখের সামনে এনে বলল, ঠিক আছে, তুই ওইখানেই দাঁড়া, আমি আসছি। রিধিদের মঞ্জিল ভিলা থেকে বড় রাস্তার মোড়ের দূরত্ব হাঁটা পথে মিনিট 5-এর পথ। রিধি ফোনটা ব্যাগে রেখে দ্রুত হাঁটতে লাগলো সামনে বরাবর। রাস্তায় আজ বেশ লোক সমাগম দেখা যাচ্ছে। শীতের তাণ্ডব শেষ হতেই সবাই আবার নেমে পড়েছে নিজের কাজে। সবার মাঝে ফিরে এসেছে আগের চঞ্চল্য ভাব। রিধি আশেপাশে তাকিয়ে মুখ নামিয়ে নিল। সবাই একসাথে ওর দিকে তাকিয়ে আছে দেখে খানিকটা অস্বস্তি বোধ হচ্ছিল রিধির। মিনিট 5-এর মধ্যেই রিধি পৌঁছে গেল বড় রাস্তার মোড়ে। মোড়ের একপাশে রিধির মতোই বাসন্তী রঙের শাড়ি পরে দাঁড়িয়ে আছে মিহি। রিধি মিহিকে দেখে ওর দিকে এগিয়ে গিয়ে বলল, চল এবার। রিধির স্বর শুনিয়ে পেছন ঘুরে তাকালো মিহি। রিধিকে দেখে মিহির ঠোঁটের হাসি চওড়া হলো আরও খানিকটা। তারপর এগিয়ে এসে চোখের কাজল হাতের আঙ্গুলে নিয়ে রিধির গলার পেছনে একটু কাজল ছুঁয়ে হাসি মুখে বলে উঠল, হায়, শাড়িতে অনেক সুন্দর লাগছে তোকে।
ইস, কারোর নজর না লাগুক। তোকে অনেক মিষ্টি লাগছে মিহি। হয়েছে আর প্রশংসা করতে হবে না, তাড়াতাড়ি চলো এবার। পুরুষালী কণ্ঠস্বর শুনে হেসে উঠল রিধি ও মিহি। রিধি হেসে বলল, কেন, তোমার কি হিংসে হয় আদ্রদা? সেদিনের পর থেকে প্রতিদিন আদ্র সকালে রিধিকে টিউশনিতে রেখে আসতো। আর এ কাজের দরুনের মধ্যে ভালো একটা সম্পর্ক গড়ে ওঠে। এ সম্পর্কের নাম হতে পারে বন্ধুত্ব, আবার হতে পারে ভ্রাতৃত্ব। আদ্র রিধির কথায় মুখ বাঁকিয়ে বলল, হিংসে করবো? তাও আবার আমি তোমাদের দেখে? আমাকে কি তোমাদের মতো মনে করো নাকি শাইন? মনে করলেই বা ক্ষতি কি আদ্রদা? রিধির কথায় রুদ্র আবারও মুখ বেঁকিয়ে হাত দিয়ে অদৃশ্য কোনো মাছি তাড়ানোর ভঙ্গিতে আদ্র বলল, হুম, দেখো শাইন, এই হিংসে জিনিসটা বেশি থাকে মেয়েদের মাঝে। ছেলেদের মধ্যে হিংসে খুব একটা দেখা যায় না, যদি না প্রিয় মানুষটিকে নিয়ে জেলাসির কোনো ব্যাপার চলে আসে। তাই বুঝি? একদম। এই, তোরা তোদের ঝগড়া থামা তো এখন। রিক্সা ঠিক করেছি, উঠে পড়। সময় বেশি নেই, কলেজে যেতে হবে তো নাকি? তুই যে অনুষ্ঠানে গান গাবার জন্য নাম দিয়েছিস তা কি ভুলে গেছিস? না, কিছুই ভুলিনি, চল। কথাগুলো বলেই রিধি আর মিহি রিকশায় উঠে গেল। রিকশা চলতে শুরু করলে আদ্র ক্যামেরাটা গলায় ঝুলিয়ে নিয়ে বাইকে চড়ে বসলো। অন্যদিকে রুদ্র হলুদ পাঞ্জাবি পরে আজ দেখা করতে এসেছে রুদ্রাণীর সঙ্গে। তবে বাড়ি থেকে বেরোনোর আগে আদ্রকে আবারও কল করে সতর্ক থাকতে বলে দিয়েছে রুদ্র। মাস দুয়েক কাটলেও নিশানের গতিবিধির উপর সন্দেহ হয়েছে রুদ্রর। ছেলেটা একেবারে ঝিমিয়ে গেছে, ফিরে গেছে আগের সেই পুরাতন জীবনে। এতে ঘোর আপত্তি রুদ্রর, কেননা নিশানের মতো ছেলে কখনোই এতটা ঝিমিয়ে পড়তে পারে না। নিশান কখনোই এতটা শান্ত হয়ে থাকতে পারে না, তাও আবার বহিরাগত এক ছেলের হাতে মার খেয়ে। নিশানের এই শান্ত রূপ যে রিধি আর রুদ্রের জীবনে ঝড়ের তাণ্ডব বয়ে আনবে, এইটাই বেশ বুঝতে পেরেছে রুদ্র। তাই রিধির সাথে আর্দ্রকে ছায়ারূপে রেখেছে ও। রুদ্র নিজেও রিধির সামনে থেকে ওকে কড়া নজরে রাখতে পারত, কিন্তু তা করেনি ও। কারণ রুদ্র নিজেও রিধির অনুভূতির সাথে পরিচিত। তাই রুদ্রর রিধির এই অনুভূতিকে আর বাড়িয়ে দিতে চায় না। রুদ্রাণী রুদ্রকে অন্যমনস্ক দেখে রুদ্রকে মৃদু ধাক্কা দিয়ে বলে উঠল, এই রুদ্র, কি ভাবছো এত? রুদ্রাণীর মৃদু ধাক্কায় রুদ্রের ভাবনায় ছেদ ঘটল। রুদ্র তাকিয়ে দেখল রুদ্রাণীর গায়েও আজ বাসন্তী শাড়ি। রুদ্র অপলক দৃষ্টিতে তাকিয়ে রইল রুদ্রাণীর দিকে। মেয়েটাকে আজ বড্ড সুন্দর লাগছে রুদ্রর চোখে। অমুক এক অবাধ্য নেশা জেগেছে আজ রুদ্রর চোখে। রুদ্র মুচকি হেসে গেয়ে উঠল, ফাগুনের মোহনায় মন মাতানো মহুয়ায় রঙিন বিভোর নেশায় কোন আকাশে নিয়ে যায়। কলেজ প্রাঙ্গণে অনেক লোকের সমাগম হয়েছে আজ। সকলেই হলুদ রঙের কাপড়ে মোড়ানো। হঠাৎ কেউ সবাইকে দেখলো, ভাববে হয়তো সে ভুল করে হলুদ রঙের মাঝে এসে পড়েছে। চারিদিক শুধু হলুদ রঙের ছড়াছড়ি। রিধিদের অনুষ্ঠান শুরু হতে বিকেল হয়ে এলো। রিধির ভাগ্য ভালো যে রিধিকে বেশিক্ষণ অপেক্ষা করতে হয়নি। একটু পরেই ডাক এলো রিধির। নিজের নাম শুনে রিধি খামছে ধরল মিহির হাত। মিহি অভয় দিল রিধিকে। রিধি আশেপাশে তাকিয়ে চেনা মুখটা খোঁজার চেষ্টা করলো, কিন্তু দেখতে পেল না তাকে। রিধি ভেবেছিল হয়তো আসবে সে, কিন্তু রিধির আশা ভঙ্গ করে সে আসেনি। রিধির হাসি মুখটা মলিন হয়ে গেল। আরও একবার নিজের নাম শুনতে পেল রিধি, আর অপেক্ষা করল না। ধীর পায়ে এগিয়ে গেল স্টেজের দিকে। তারপর মাইক হাতে নিয়ে চোখ বন্ধ করে গেয়ে উঠল। গান শেষ হলো। সম্মানিত শিক্ষার্থীদের মাঝ থেকে বেজে উঠল করতালির শব্দ। রিধি নেমে এলো স্টেজ থেকে। সময় গড়িয়ে গিয়ে বিকেল হয়েছে। বসন্তে শেষ বিকেলের গোলাপি আলো মিলিয়ে যেতে না যেতেই দূর আকাশে চোখ মেলে উঠে সন্ধ্যা তারা। রাত নামে, সাথে বসে আকাশে লক্ষ তারার মেলা। অনেক আনন্দ হলো। বসন্তের ফুরফুরে হাওয়া গায়ে লাগিয়ে এবার বাড়ি ফেরার পালা এলো রিধির। আদ্রকে আশেপাশে দেখতে না পেয়ে ভাবলো হয়তো চলে গেছে সে। তাই রিধি আর মিহি সময় নষ্ট না করে বেরিয়ে পড়ল কলেজ থেকে।
দোতলার একটা ক্লাসরুমের অন্ধকার চার দেয়ালের মধ্যে অচেতন হয়ে পড়ে আছে আদ্র। জানালার গ্রিল গলে বাহির থেকে আসা মৃদু আলোয় অস্পষ্ট দেখা যাচ্ছে আদ্রর অচৈতন্য দেহখানা। আদ্রর মাথার পেছনের দিক থেকে ফিনকি দিয়ে বেরিয়ে আসছে লাল রক্তের ধারা। মাথা থেকে ঘাড় বেয়ে সে রক্তের ধারা দু এক ফোঁটা করে গড়িয়ে পড়ছে মেঝেতে, সাথে সাথে সাদা মেঝে লাল রঙে রাঙিয়ে উঠছে। আদ্রর জ্ঞান ফিরল মিনিট 10 পর। জ্ঞান ফিরতেই চোখ পিটপিট করে প্রথমে উঠে বসলো আদ্র।